সেফটি কথাটার সাথে আমরা খুবই পরিচিত। তাহলে সেফটিটা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, কোন কোন কাজে আমরা সেফটি ইউজ করি? নিরাপত্তা বিষয়টা একেবারে ব্যাপক আকারে ধারণ করছে। আমাদের সমস্ত কাজে সেফটি প্রয়োজন। নিরাপত্তা ছাড়া আমরা কোনো কাজই চিন্তা ভাবনা করতে পারি না। যদি কোনো কাজ নিরাপত্তাহীনতায় ভুগি, তাহলে আমাদের সমস্ত কিছুতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে সেফটি নিয়ে আমাদের অনেক চিন্তা ভাবনা। এই সেফটিটার একটা অংশ জুড়ে আছে নেটওয়ার্ক। নেটওয়ার্কে যে কোনো কাজে সেফটি আছে। নেটওয়ার্ক সংক্রান্ত কোনো কাজ করতে গেলে আমাদের সেফটির কথা চিন্তা করতে হবে। সেই সেফটি, সেই নেটওয়ার্কের নিরাপত্তার ধারণা নিয়ে আমরা আজ চলে আসছি তোমাদের অনলাইন ক্লাসে 8ম শ্রেণীর আইসিটি 3য় অধ্যায় থেকে। নিরাপত্তা বিষয়ক ধারণাটা ব্যাপক আকার ধারণ করছে। যদি নিরাপত্তার কথা চিন্তা করে যায়, তাহলে সমস্ত কিছুতে নিরাপত্তা প্রয়োজন। নেটওয়ার্কের প্রত্যেকটা ডিভাইসে নিরাপত্তা প্রয়োজন। তুমি যে ইন্টারনেট ব্যবহার করতেছ, সেই ইন্টারনেটে তোমাকে আদৌ নিরাপদ আছে কিনা, সমস্ত কাজে আমাদের নিরাপত্তার প্রয়োজন। আমরা যদি বেসিক থেকে একটু চিন্তা ভাবনা করি, তাহলে আমাদের প্রথমে জানতে হয় যে আইসিটির গুরুত্বটা কোন কোন জায়গায় সবচেয়ে বেশি। এটা যদি বলতে চাই, তাহলে আমাদের প্রথমেই মানতে হবে যে আইসিটি নাই কোন কোন ক্ষেত্রে। আমরা জানি একজন ইউজার, সে সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে তার সমস্ত কাজে আইসিটি প্রয়োজন। আইসিটি ছাড়া কোন কাজটা হচ্ছে? তোমরা এটা বলতে পারবো যে আইসিটি ছাড়া এমন একটা কাজ হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে, যে আইসিটি ছাড়া এই কাজটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে আইসিটির গুরুত্বটা কোন কোন জায়গায়? যদি আমরা একটু চিন্তা করি বিশ্বায়নের দিকে, গ্লোবাল ভিলেজের ক্ষেত্রে আমরা জানি আইসিটি কোন কোন জায়গায় বেশি, মানে কিছু তালিকা করি যদি আইসিটি এই সকল জায়গায় গুরুত্বপূর্ণ। এইখানে আমরা কিছু জায়গা দেখি যে যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা। প্রথমটা আসছে আমাদের যোগাযোগ, দ্যাট মিনস কমিউনিকেশন। কমিউনিকেশন করতে গেলে আমাদের আইসিটি প্রয়োজন। তোমাদের সাথে আমার একটা কমিউনিকেশন হচ্ছে এই মুহূর্তে, সেটা কিসের দ্বারা? অনলাইন ক্লাসের দ্বারা। অনলাইন ক্লাস করতে গেলে আইসিটি লাগে না? এ সম্পূর্ণ আইসিটি ডিপেন্ডেবল অনলাইন ক্লাস। আইসিটি দ্বারা অনলাইন ক্লাস করতে হয়, আইসিটি ছাড়া কোনো বিকল্প চিন্তাই করা যায় না। যদি যোগাযোগ করি তোমার সাথে, দুইটা বিহীন হয়, একটা হইতেছে ওয়্যারলেস আর একটা হইতেছে তার যুক্ত, একটা হইতেছে তার বিহীন আর একটা হইতেছে তার যুক্ত। যদি তার যুক্ত কমিউনিকেশন করি, তাহলে আমরা এক্ষেত্রে যাই টেলিফোন একটা মাধ্যম, যেটা যারা আমি যদি তোমার সাথে কমিউনিকেশন করতে যাই, সেটা কোনো একটা কেবলের দ্বারা গিয়ে আরেকটা টেলিফোনের সাথে সংযোগ হয়েছে, এটা হচ্ছে তার যুক্ত কমিউনিকেশন। আর যদি আমরা একবার চিন্তা করি যে তার বিহীন কমিউনিকেশন, সেটা কি? যেমন মোবাইল কমিউনিকেশন, এটা হচ্ছে তার বিহীন কমিউনিকেশন, যেটা কি ফ্রিকোয়েন্সির দ্বারা আমরা যোগাযোগ করতে পারতেছি। এই যোগাযোগের ক্ষেত্রে দুইটা মাধ্যম আসে, একটা তার যুক্ত আর একটা তার বিহীন। এই যোগাযোগটাও সম্পূর্ণভাবে ডিপেন্ডেবল আইসিটি। আইসিটি ছাড়া যোগাযোগ করা যাচ্ছে না। যোগাযোগ আমাদের সবার সাথে প্রয়োজন। সারা বিশ্ব আজ কমিউনিকেশনের মাধ্যমে চলছে। তাহলে এই যোগাযোগটা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা কাজে আমাদের আইসিটি গুরুত্বপূর্ণ। কমিউনিকেশনের সমস্ত কাজে আমাদের আইসিটি প্রয়োজন হয়। তারপরে যদি আমরা আরেকটু আসি যে কর্মসংস্থানে আইসিটি কিভাবে আমাদের কার্যকর ভূমিকা পালন করতেছে। কর্মসংস্থান, এই যে কর্মসংস্থানটা আমরা সৃষ্টি করতেছি, দেখা যাচ্ছে বাংলাদেশে অনেক অনেক আজকে ফ্রিল্যান্সার আছে। তারা কি করতেছে? এই আইসিটি ডিপেন্ডেবল ওয়ার্ক করতেছে। তোমরা যদি একটু জেনে থাকো যে ফিভার নামে একটা সাইট আছে, এটাতে আমরা কি করতে পারি? রেজিস্ট্রেশন করে এখান থেকে আমরা অনলাইনে কাজ করতে পারি। এই যে কাজের যে একটা সাইট তৈরি হলো, এটা সম্পূর্ণ কিসের উপরে? সম্পূর্ণ আইসিটি ডিপেন্ডেবল। সারা বিশ্ব আজকে আইসিটি ডিপেন্ডেবল কর্মসংস্থান হচ্ছে। আমরা জানি গাজীপুর কালিয়াগড়ে হাইটেক পার্ক নির্মাণ হচ্ছে, তারপরে যশোরে হাইটেক পার্ক নির্মাণ হয়েছে। এই সমস্ত ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আর এই কর্মসংস্থানের প্রত্যেকটা অবস্থানে ব্যাপকভাবে আছে আইসিটি ডিপেন্ডেবল সমস্ত কর্মসংস্থান। এরপরে যদি আমরা দেখি শিক্ষাক্ষেত্রে, বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আইসিটি ডিপেন্ডেবল শিক্ষা ব্যবস্থা তৈরি হয়েছে। যদি একটু খেয়াল করে দেখো, করোনার প্রাদুর্ভাব, এই যে একটা বিপর্যস্ত, সারা বিশ্ব আজ স্তম্ভিত,
সারা বিশ্ব আজ নিস্তব্ধ। এই ক্ষেত্রেও একমাত্র অনলাইন শিক্ষা কার্যক্রম চালু আছে, অনলাইন শিক্ষা কার্যক্রম চালু আছে, অনলাইন এক্সাম চালু আছে, সমস্ত কিছু অনলাইন ডিপেন্ডেবল। যদি অনলাইন ডিপেন্ডেবল হয় সেক্ষেত্রে আইসিটির প্রয়োজন, আইসিটি ছাড়া অনলাইন ডিপেন্ডেবল হওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আইসিটিটা কীভাবে ভূমিকা পালন করতেছে আমরা জানি। শিক্ষাক্ষেত্রে গুগলের একটা অ্যাপস আছে, সেটা হচ্ছে গুগল ক্লাসরুম। এই গুগল ক্লাসরুমের মাধ্যমে আমরা কি করতেছি, অনলাইনে এক্সাম নিচ্ছি। এই গুগল ক্লাসরুমের মাধ্যমে অনলাইনে এক্সাম নিচ্ছি। তাহলে এই ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে আইসিটিটা কীভাবে আসতেছে, গুগল, এটাও তো একটা আইসিটির ব্যাপক ভূমিকা। ঘরে বসে তুমি এক্সাম দিতে পারতেছো গুগল ক্লাসরুমে। আমরা অনলাইন ক্লাস করতে পারতেছি জুমের মাধ্যমে, অনলাইন ক্লাস করতে পারতেছি মিটের মাধ্যমে। এই সমস্ত কিছুই কি আইসিটি ডিপেন্ডেবল, মিট এবং হচ্ছে জুম। এই শিক্ষা কার্যক্রমটা চালু হয়েছে অনলাইন ভিত্তিক, আর সমস্ত কিছু আইসিটি ডিপেন্ডেবল। তারপরে যদি আমরা দেখি চিকিৎসা ক্ষেত্রে ব্যাপকভাবে আইসিটি ব্যবহার হচ্ছে। চিকিৎসার এমন কোনো ক্ষেত্র নাই যে জায়গায় আইসিটি নাই। ডিজিটাল এক্স-রে, আলট্রাসোনোগ্রাম সব কিছু আইসিটি ডিপেন্ডেবল। একেবারে সূক্ষ্মভাবে সমস্ত কিছু আজকে নিয়ে আসতে পারতেছে আইসিটি ইকুইপমেন্ট। তারপরে গবেষণা, এই আর্টিকেলগুলো যে প্রকাশ হচ্ছে, গবেষণায় ব্যাপকভাবে আইসিটি জড়িত। তুমি একটা বিষয় নিয়ে জানতে চাইতেছো, তোমাকে অবশ্যই সেটা জানার প্রয়োজন, আর সেটা তুমি কোথাও খুঁজে পাচ্ছ না। তুমি গুগলে গিয়ে সার্চ দিলে সেই রিলেটিভ সমস্ত তথ্য চলে আসতেছে। গবেষণা ক্ষেত্রে আইসিটি ব্যাপকভাবে ভূমিকা পালন করতেছে। যে জিনিসটা নিয়ে তুমি গবেষণা করবা সেই জিনিসটার তথ্যটাই তোমাকে গুগল পৌঁছে দিবে। তারপরে দেখো হচ্ছে অফিস ম্যানেজমেন্ট। এটা অফিস ম্যানেজমেন্টের সমস্ত কাজ আজকে আইসিটি ডিপেন্ডেবল। হ্যাঁ, অফিসে যে জায়গায় অনেক লোক জনবল প্রয়োজন, এটা হিসাব নিকাশ থেকে শুরু করে সমস্ত কাজে, আর সেই সমস্ত কাজে এখন আইসিটি ডিপেন্ডেবল সফটওয়্যার তৈরি এসেছে, যে সফটওয়্যারের মাধ্যমে সমস্ত কার্যক্রম পরিচালিত হয়। একজন এমপ্লয়ি সে প্রবেশ করার পর থেকে তার প্রভিডেন্ট ফান্ড থেকে শুরু করে সমস্ত কার্যকলাপ, স্যালারি, তার অ্যাটেন্ডেন্স, হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার কোন দিন অ্যাবসেন্ট ছিল, সমস্ত কিছু আজ সফটওয়্যার এটার তথ্য প্রদর্শন করে দেয় একজন ইউজারকে, অ্যাডমিনকে। সে কী করতে পারে, তাৎক্ষণিক ওই একজন এমপ্লয়ের সমস্ত ডিস্ট্রিক্ট নিয়ে আসতে পারে প্রত্যেক মান্থ। এই সমস্ত ব্যবস্থাপনায় আমাদের অফিস, আর এই অফিস ব্যবস্থাপনায় আমাদের রয়েছে আইসিটি। তারপরে যদি আমরা চিন্তা করি বাসস্থান, আমরা শুনেছি যে এখন ডিজিটাল বাসস্থান হয়েছে, একটা হোম ডিজিটাল হয়েছে। কীরকম ডিজিটাল হয়েছে, আমি আমার বাসা যখন ঘুম থেকে উঠলাম, হ্যাঁ, তাৎক্ষণিক আমার মোবাইলের ধরো ওয়ান বাটনটা প্রেস করলাম, তাৎক্ষণিক আমার রুমের ফ্যানটা অফ হয়ে গেল। তাৎক্ষণিক টু বাটন প্রেস করলে আমার রুমের দরজাটা খুলে গেল। হ্যাঁ, আমি ওয়াশরুমে গেলাম, এই সমস্ত কিছু কি হয়ে গেল, আমার ডিজিটালাইজেশন হয়ে গেছে। হঠাৎ করে তুমি অফিসে আসো, অফিসে থাকা অবস্থায় ভাবতেছো যে কিভাবে আমার বাসার এই ফ্যানটা অফ করা যায়, আমার এসিটা অফ করে যায়। এসিটা তো আমি অন করে রেখে এসেছি। তুমি তাৎক্ষণিক ওইখান থেকে ডিরেকশন দিবা যে এসিটা অন অফের, ওইখান থেকে ডিরেকশন অনুযায়ী এইখানে কাজ করবে। এই সমস্ত কিছুই আজকে প্রয়োজন। এখানে আছে কি আইপির দ্বারা আমরা কি করতে পারি, যেমন সিসিটিভি ক্যামেরা আইপি নিয়ন্ত্রিত আছে, ওয়্যারলেস, ওইখানে কোনো কেবল নাই, মোবাইলের মাধ্যমে আমরা সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখতেছি। একইভাবে বাসস্থানের সমস্ত ক্যামেরার ফুটেজ দেখতে পারি আইপি ক্যামেরা থাকলে। এটাও হচ্ছে ডিজিটাল একটা মাধ্যম বাসস্থানের ক্ষেত্রে। আর এই ক্ষেত্রে আইসিটি ব্যাপক ভূমিকা পালন করতেছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ই কমার্স সিস্টেম, এমন কোনো প্রতিষ্ঠান নেই যেটা এখন আইসিটি ব্যবহার করতেছে না। সমস্ত ব্যবসা বাণিজ্যে আইসিটি প্রয়োগ। ব্যবসা বাণিজ্যতে আইসিটি ছাড়া অন্য কোনো উপায় নেই। ব্যবসা বাণিজ্যে আইসিটি ডিপেন্ডেবল সফটওয়্যার চলে আসতেছে, আইসিটি ডিপেন্ডেবল যেমন ফেসবুক পেজ চলে আসছে। লোকজন তার ব্যবসাকে প্রচার প্রসার করার জন্য একটা ফেসবুক পেজ খুলে। তারপরে দেখো সংবাদ, সম্পূর্ণ ডিপেন্ডেবল আইসিটি। সংবাদের একটা ক্যামেরা থেকে শুরু করে একটা ভিডিও ক্রিয়েট করার থেকে শুরু করে সমস্ত কিছু আজ আইসিটির দ্বারা নির্ভর। তারপরে দেখো হচ্ছে বিনোদন ব্যবস্থায় আমরা যদি দেখি, একজনের কারিকুলাম এক্সট্রা এক এক রকম, একজন এক এক দিকে পারদর্শিতা। এই সমস্ত কিছু বিনোদনের ক্ষেত্রে যদি নিয়ে আসি আমরা, তখন এই ক্ষেত্রে আইসিটি প্রয়োজন, আমাদের মিডিয়া প্রয়োজন, হ্যাঁ, সেলফোন প্রয়োজন, হ্যাঁ, ভালো ক্যামেরার প্রয়োজন। এই বিনোদনের ক্ষেত্রে আমরা যেগুলো সরাসরি লাইভে গিয়ে সম্প্রচার করি, এই সমস্ত কিছুতে আইসিটি চলে আসছে। এরপরে একটা খুব গুরুত্বপূর্ণ অপশন আমরা দেখতে পারতেছি, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে ফায়ার অয়েল। ফায়ার অয়েল কি? ফায়ার অয়েল, তাই না, আগুনের একটা দেওয়া, তাই এরকম শোনা যাচ্ছে ফায়ার অয়েল।
আসলে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমরা যদি নাম শুনে থাকো সিসকো রাউটার, হ্যাঁ আমরা একটা নাম জানি যে সিসকো রাউটার। হ্যাঁ এই রাউটারে ফায়ারওয়ালটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। যদি এটা প্র্যাকটিক্যালি দেখা যায় তাহলে বোঝা যায় যে সিসকো রাউটারে কীভাবে ফায়ারওয়াল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসলে ফায়ারওয়ালটা হইতেছে কি নিরাপত্তার জন্য একটা অদৃশ্য দেওয়াল। কীরকম অদৃশ্য দেওয়াল? যেটা দেখা যায় না সেটাই তো অদৃশ্য দেওয়াল। যেমন তুমি একজনের কাছে একটা ডেটা পাঠাচ্ছ, সেই ডেটাটা পরীক্ষা নিরীক্ষা করে ঠিক গন্তব্যস্থলে পাঠানোর দায়িত্ব রয়েছে ফায়ারওয়াল। ওই ডেটাটা কি আদৌ যেরকম আসলে সেরকম কিনা, এটা কি সিকিউরিটিপূর্ণ কিনা, এটা কি তার কাছেই যাচ্ছে কিনা, নাকি অন্যজন এটাকে দেখে ফেলতে পারে, এনক্রিপশন নেই, এই সমস্ত কার্যকলাপ আমাদের ফায়ারওয়াল তৈরি করে দেয়। ফায়ারওয়াল কি করে? ওই ডেটাকে নির্দিষ্ট স্থানে পাঠায় এবং কি গোপনীয়তার সাথে এবং কি পরীক্ষা নিরীক্ষার দ্বারা। যেমন এখানে একটা কথা বলতেছে যে সিসকো রাউটারে iOS ফায়ারওয়াল ব্যবহার করা হয়। আচ্ছা, এবার আসবো আমরা হ্যাকিং শুনলেই মনে হয় যে আমার ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে। হ্যাঁ, অনেকগুলো ফ্রেন্ডস ছিল আমার ফেসবুক আইডিতে, এখন আর ফেসবুক আইডিটা আমার নেই, আমি পাচ্ছি না, তাই না? শিক্ষার্থীরা এরকম হয়ে যায়, ফেসবুক আইডি আমার হ্যাক হয়ে গেছে, এখন কি করা যায়? ফেসবুক আইডি হ্যাক হবার? আমার তো মনে হয় না যে ফেসবুক আইডি কখনো হ্যাক হবে। কিভাবে হ্যাক হবে ফেসবুক আইডি? যদি ফেসবুক আইডিটা হ্যাকই হয়ে যায় তাহলে কি আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা কি আমার সেলফোন নাম্বার, সেটা কি আমার এই নিজস্ব নাম, সেটা কি 1 2 3 4 5 এরকম কিছু, সেটা কি এই দেখা যাচ্ছে যে 0 2 4 6 ইভেন নাম্বার এরকম? এইগুলো জাস্ট কি ইজি, যে কোনো হ্যাকার ভাবতেই পারে যে তোমার ফেসবুক আইডিটা 0 2 4 6 এই পাসওয়ার্ড হবে ফেসবুক আইডিটা, তোমার নাম, তোমার প্রিয়জনের নাম, তাহলে তো হ্যাক হয়ে যাবে, তাই না? আচ্ছা, এই হ্যাকিংটা কি? হ্যাকিংটা হইতেছে অনাকাঙ্ক্ষিত ব্যক্তি তোমার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করে সেই ফেসবুক অ্যাকাউন্টটা নিয়ে গেল, তারাও তাদের নিয়ে গেল, সেটা আর তুমি পাচ্ছ না, তুমি আর লগ ইন করতে পারতেছো না, সেটা অলরেডি নিয়ে গেছে। অনাকাঙ্ক্ষিত ব্যক্তি কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে তার নিয়ন্ত্রণে নিয়ে নেওয়াকে হ্যাকার বলে। একটা অনাকাঙ্ক্ষিত ব্যক্তি একটা কম্পিউটারে প্রবেশ করে, সেটা তার নিয়ন্ত্রণে নিয়ে গেছে, তোমার ফেসবুক আইডিটা সে তার নিয়ন্ত্রণে নিয়ে গেছে, এটাই হ্যাকিং। আচ্ছা, এটার জন্য কি করা যায়? তোমাদের সেটিং অপশনে গিয়ে দেখবা যে টু ওয়ে অথেন্টিফিকেশন ফ্যাক্টর এরকম একটা কথা আছে, অথেন্টিফিকেশন ফ্যাক্টর। এটা হইতেছে 2 স্টেপ ভেরিফিকেশন আছে এখানে, যেখানে আমরা এই ভেরিফিকেশনটা চালু রাখলে তাৎক্ষণিক কাউকে যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়, তারপরে সে ফেসবুক আইডিটা লগ ইন করতে পারে না। সেটাতে 2টা স্টেপ আছে, তাৎক্ষণিক কল চলে আসবে, নতুবা তাৎক্ষণিক কোনো টেক্সট চলে আসবে। ভেরিফিকেশন কোডটা তোমার তাকে দিতে হবে, নতুবা কল রিসিভ করে বলতে হবে যে এই ব্যক্তি তুমি যে লগ ইন করতেছ। এই 2টা ভেরিফিকেশনের যে কোনো একটা যাচাই বাছাই হওয়ার পরে তাকে অ্যাক্সেস দেয়। তাহলে এই যে কার্যক্রমটা এইটাতে সম্পূর্ণ ভেরিফিকেশন ওয়াইজ এই অপশনগুলো চালু রাখলে, এবং কি পাসওয়ার্ডটা অবশ্যই অনেক স্ট্রং দিতে হবে। পাসওয়ার্ডটা স্ট্রং কীরকম? আমরা যদি পাসওয়ার্ডে অ্যাট সাইন ব্যবহার করি, পাসওয়ার্ডে হ্যাশ ব্যবহার করি, হ্যাঁ আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করি, হ্যাঁ এই সমস্ত আন্ডারস্কোর ব্যবহার করি, এই সমস্ত কিছু থিঙ্কিং মাথায় রাখলে তাহলে পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং হয়। তাহলে অনাকাঙ্ক্ষিত ব্যক্তির পাসওয়ার্ড হ্যাক করে নিতে পারতেছে না। অনাকাঙ্ক্ষিত ব্যক্তির 2 ওয়ে অথেন্টিফিকেশন ফ্যাক্টর চালু রাখলে কোনো পাসওয়ার্ড দিয়ে দিলেও সে লগ ইন করতে পারতেছে না। তারপরে এই হ্যাকিং নিয়ে বিস্তর আলোচনা আছে, হ্যাকিং নিয়ে অনেক বড় আলোচনা আছে। 3 ধরনের হ্যাকার আছে, ব্ল্যাক হেড হ্যাকার, হোয়াইট হেড হ্যাকার, পরে গ্রে হেড হ্যাকার। এই 3 ধরনের হ্যাকার আমাদের আছে। এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আমরা অন্য ক্লাসে করবো। তবে বিস্তারিত আলোচনা করার আগে আমাদের বেসিকটা জানতেছি যে হ্যাকার নিয়ে যদি বলতে চাই যে তোমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে নিয়ে গেছে, সেই তো হ্যাকার, তাই না? শুধু ফেসবুক অ্যাকাউন্ট না, অন্যান্য অ্যাকাউন্টও একজন হ্যাক করতে পারে। তোমার ফিঙ্গারপ্রিন্টের যে সাপটা আছে সেই সাপটা কন্ট্রোলে নিতে গেলেও একজন হ্যাকারে তোমার ফিঙ্গারপ্রিন্টের তাৎক্ষণিক কোনো ভেরিফিকেশনটা ওর কন্ট্রোলে নিতে হয়। এইটা নিয়ে অনেক কথা আছে। যাই হোক, এবার যদি হ্যাকিংয়ের একটু কাছাকাছি যাই, সাইবার হ্যাকিং। হ্যাঁ, সাইবার হ্যাকিংটা কী ছিল? সাইবার হ্যাকিংটা আসলে বাংলাদেশে কীভাবে ঘটেছিল, কি হয়েছিল? আসলে বলতেছে 2016 সালে ফেব্রুয়ারিতে নিউ ইয়র্ক ফেডারেশন রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের
81 মিলিয়ন অর্থ হ্যাকিং এর মাধ্যমে সরিয়ে নেওয়া হয়। 16 সালে একটা ঘটনা ঘটেছিল, খুবই দুর্দান্ত একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটা হয়েছিল এরকম যে বাংলাদেশ ব্যাংকের 81 মিলিয়ন অর্থ হ্যাকিং হয়ে গেছিল। সেটা কিভাবে? আচ্ছা, একবার চিন্তা করো, যদি আমরা জানি বিকাশ, তাই না, অনলাইন ব্যাংকিং মাধ্যম, কি হয় যদি বিকাশ থেকে একটা টেক্সট আসে যে আপনার অ্যাকাউন্টে ক্যাশ ইন হয়ে গেছে 1400 টাকা, আমরা খুশি। 1400 টাকা কোত্থেকে চলে আসলো, তাই না? 1400 টাকা আসলো কোত্থেকে? আমরা তো সেই চিন্তায় ব্যস্ত, আমরা কি অ্যাকাউন্টে সেই 1400 টাকা অ্যাড হয়েছে? আমরা যদি একবার অ্যাকাউন্ট চেক করি, না, অ্যাকাউন্টে টাকা নাই, বাট আমার ট্যাক্সটা আসছে। আমরা যদি একটু খেয়াল করি, অনলাইন অনেক অ্যাপস আছে যেগুলো কি করে, তোমাকে ঠিক অন্যজনের নাম্বারটা দেখিয়ে একটা মেসেজ করবে। অনেক অ্যাপস আছে, এইগুলা কি করে, বিভ্রান্ত তৈরি করে। যেমন তুমি একজনের নাম্বার সেভ করে রাখছো, এরকম এরকম দিয়ে আরেকজনের নাম্বার সেভ করে রাখছো নাম দিয়ে, এই যে নাম দিয়ে আরেকজনের নাম্বারটা সেভ করে রাখছো, ঠিক সেই নামটা দিয়ে একটা টেক্সট চলে আসবে তোমার ইনবক্সে। সেটা কি আদর্শে দেয় নাই, তাহলে এটা কি সেফটি আছে? এটা কি সিকিউরিটিপূর্ণ হইলো? দেখো তো, বিকাশ তোমাকে ঠিকই টেক্সট করে মেসেজ দিয়ে 1400 টাকা ক্যাশ ইন করে দিয়েছে, বাট 1400 টাকা তো আমার ইনবক্সে আসে নাই। 1400 টাকা কি আমার ইনবক্সে প্রবেশ করেছে? আমার ইনবক্সে প্রবেশ করেছে, বাট 1400 টাকা তো আমার অ্যাকাউন্টে অ্যাড হয় নাই। এই যে সিচুয়েশনটা আমাদের তৈরি হলো, বিকাশ থেকে আসলো টাকাটা, এটা কি তোমাকে বিভ্রান্ত করতেছে যে আপনার কাছে টাকা চলে আসছে। এবার দেখো, 81 মিলিয়ন অর্থ চলে গেল বাংলাদেশ ব্যাংকে। আমরা জানি মেল কমিউনিকেশন, একটা কথা শুনি না, মেল কমিউনিকেশন। যদি এরকম হয় যে আমার ইমেল আইডিটা হচ্ছে এরকম, এদিক থেকে গেলে কি .csc.2@gmail.com, এটা আমার ইমেল আইডি। এখন কেউ একজন আমাকে মেল করতেছে, আমি তার সাথে মেলে কমিউনিকেশন করতেছি, কন্টিনিউ কমিউনিকেশন হচ্ছে, সপ্তাহে 2 দিন 3 দিন এরকম, যে আমাকে প্রতিনিয়ত বিভিন্ন কার্যকলাপ সম্পর্কে সে অবহিত করতেছে আমার কোনো নিজস্ব প্রয়োজনে। এখন তার সেই ব্যক্তিটার ধরো আইডিটা জাস্ট এরকম, kiron.tripoli.57@gmail.com। আচ্ছা, এই ব্যক্তিটা যে কিরণ যে আমাকে প্রতিনিয়ত মেইল করতেছে, এই যে কমিউনিকেশনটা হচ্ছে, আমি তো তার সাথে সেলফ নিয়ে কোনো কথা বলতেছি না, জাস্ট ইমেলে কমিউনিকেশন হচ্ছে। এই সেম একটা ইমেল আইডি দিয়ে হ্যাকার কি করতে পারে, আমাকে মেল করতে পারে, তাৎক্ষণিক বলবে যে তুমি এখান থেকে বেরিয়ে আসো, রাস্তায় আসো, এমন জায়গায় তোমার সাথে আমার দেখা হচ্ছে, বা এমন জায়গায় তুমি কিছু অর্থ দিয়ে আসো, আমি তোমার সাথে পরে কথা বলতেছি, আমি একটু বিজি আছি। বা একটা মেল করলো যে হচ্ছে আমার একটা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার বা নগদ বা রকেট অ্যাকাউন্ট নাম্বার রাজবাংলা ব্যাংকের, যে এটাকে আমাকে 5000 টাকা দাও, আমার ইমার্জেন্সি, আমার সুইচ অফ, ফোনের নেটওয়ার্কের বাইরে আসি, আমি জাস্ট ব্রডব্যান্ড দিয়ে তোমাকে একটা মেল করেছি। তুমি ভাববা যে আমি ভাববো যে আমার ফ্রেন্ড কি খুব সমস্যায় আছে, খুব আতঙ্কের মধ্যে আছে, তাকে আমার টাকাটা দেওয়ার প্রয়োজন। তাৎক্ষণিক গিয়ে আমি টাকা দিয়ে দিলাম, কিন্তু তার টাকাটা কি আদৌ আমার ফ্রেন্ড পেয়েছে? সে তো বললো তার মোবাইলটা আউট অফ নেটওয়ার্ক, সে বললো সে ব্রডব্যান্ড ইউজ করে আমাকে আইএসপি নেটওয়ার্ক ব্যবহার করে আমাকে মেল করেছে। জাস্ট দেখা গেলো যে 3 ঘন্টা পরে ফ্রেন্ডকে ফোন দিলাম যে এই টাকা চলে গেছে কিনা, ও বললো যে না, আমি তো কোনো মেইলই করি না এই নামে। তার মানে ঘটনাটা কি হলো, আমার এখানে একটা মেইল আসছে আমার ফ্রেন্ডের ইমেল আইডি থেকে, সে আদৌ মেল করে নাই আমাকে, বাট সেই মেলটা চলে আসছে একই নামে, সেম কোয়ালিটির মেল। বুঝার কোনো প্রসেসিং আছে? বুঝার প্রসেসিংটা কি? আমি তার সাথে কথা বললাম, মোবাইল কমিউনিকেশন করলাম, সেলফোন কমিউনিকেশন করলাম, টেলিফোনে কমিউনিকেশন করলাম, যে আপনি আমাকে একটা মেল পাঠাচ্ছেন এরকম এরকম। তখন তো সে একটা রেসপন্স করে দিচ্ছে, না আমি তো মেল পাঠাই নাই। আসলে ঘটনাটা কি তাই? ঘটনাটা ঠিক তাই। যখন আমরা দেখি কোনো ইনবক্সে মেসেজ চলে আসে, সে কিন্তু আদৌ টাকা পাঠাচ্ছে না, এটা একটা হ্যাকিং করা হচ্ছে সেম অ্যাপসের মাধ্যমে, সেম একটা ইমেলের মাধ্যমে, যে সেম কন্ট্যাক্ট নাম্বার আসতেছে, সব কিছু। আসলে হ্যাকাররা এগুলো তাৎক্ষণিক কী করে, তারা এইগুলা প্রোগ্রামিংয়ের মাধ্যমে এরকমভাবে একটা ডিজাইন করছে যে সেম একটা ইমেল আইডি দিয়ে
একই রকমভাবে একটা মেইল যাবে, যে মেইলটা তুমি সম্পূর্ণভাবে রেসপন্স করবা যে ওই ব্যক্তিরা মেইল করেছে যে তোমাকে সবসময় মেইল করে। তাহলে এইভাবে সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে তাৎক্ষণিকভাবে টাকা চলে যাচ্ছে, তাৎক্ষণিকভাবে আমরা বিভ্রান্তের মধ্যে পড়তেছি। তারপরে দেখা যায় যে ক্যাপচা খুব সুন্দর একটা বিষয়। ক্যাপচা এখন আমরা দেখি যে অনেক সময় গুগলে ঢুকে কোনো কিছু সার্চ দিতে চাই, তাই না? এই তুমি একটা ওয়েবসাইটে প্রবেশ করলাম, হ্যাঁ, ওয়েবসাইটটা হইতেছে এরকম, ওয়েবসাইটটা হচ্ছে এরকম যে ময়মনসিংহ এডুকেশন বোর্ড edu.mymensingh.gov.bd। তাহলে এই যে ময়মনসিংহ এডুকেশন বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে তুমি প্রবেশ করবা গুগলে গিয়ে, তখন তোমাকে ক্যাপচা চাইলো। ক্যাপচা দ্যাট মিনস হচ্ছে তোমাকে কিছু ট্রাফিকের সিগন্যাল বোঝাবে, কিছু হাইওয়ে রোড দেখাবে, হ্যাঁ, কোন জায়গায় লাইট অন আছে, কোন জায়গায় অফ আছে, এই যে চিত্রগুলো দেখাচ্ছে, এটা একটা নিরাপত্তা বিষয়ক ধারণা। কিরকম নিরাপত্তা বিষয়ক ধারণা? এই ক্যাপচাটা একমাত্র মানুষ বুঝতেছে যে সে কি লেখছে এই জায়গায়, সে কি দিক নির্দেশনা দিচ্ছে, কিন্তু একটা ডিভাইস বুঝতেছে না, সেটা হচ্ছে রোবট কিন্তু ক্যাপচা বুঝতে পারে না। রোবট কিন্তু ওটাকে রিড করতে পারতেছে না যে সে কি লিখছে। রোবট কিন্তু মেধা খাটাইতে পারতেছে না যে কিভাবে সে ট্রাফিক সিগন্যালগুলোকে টিক মার্ক করবে। রোবট কিন্তু এই বাইসাইকেলকে টিক মার্ক দিতে পারতেছে না, একটা বাসকে টিক মার্ক দিতে পারতেছে না। রোবট ওই সেন্সে কাজ করতে পারে না, বিদায় মানুষ কাজ করতে পারে। এই জন্য এই ক্যাপচাটা দেওয়া হয়েছে, একটা নিরাপত্তা বিষয়ক উদ্দেশ্য, একটা ইমেজ। কিরকম ইমেজ বলছে? ক্যাপচা হলো আঁকা বাঁকা পেঁচানো লেখা যা ইমেজ আকারে প্রদর্শিত হয়। এটি দেওয়া হয় মানুষ এবং রোবটের মধ্যে যাচাইয়ের জন্য। তাহলে এই যে তুমি গুগলে গিয়ে ময়মনসিংহ এডুকেশন বোর্ড, এটাতে প্রবেশ করতেছো, এটা কি তুমি প্রবেশ করতেছো না একজন হ্যাকার রোবটের মাধ্যমে ওই ময়মনসিংহ এডুকেশন বোর্ড এটা তার আয়ত্তে নিয়ে যাচ্ছে? দেখা যাচ্ছে এখানে অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্ট থাকে, স্কুলের কলেজের রেজিস্ট্রেশন থেকে শুরু করে সমস্ত তথ্য এটার মধ্যে চলে যাচ্ছে। ময়মনসিংহের আন্ডারে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, তাহলে এই যে যাচ্ছে তথ্যগুলা, এটাকে হ্যাকিং করার জন্য কেউ না কেউ তো চেষ্টা করে। আর সে যদি আয়ত্তে নিতে চায়, তাহলে সে যদি রোবটের মাধ্যমে এগুলা কাজ করাতে চায়, তাহলে সে ধরতে পারবে না। কিছুর জন্য ধরতে পারবে না, কোনটা বাইসাইকেল, কোনটা বাস, কোনটা ট্রাফিক সিগন্যাল, এগুলো রোবট সেন্সে নিয়ে কাজ করতে পারে না। এই জন্য মানুষ কাজ করতে পারে ওইগুলা সেন্সে নিয়ে, কোনো ডিভাইস কাজ করতে পারে না। এই জন্য মানুষ আর ডিভাইসের মধ্যে একটা তফাৎ, সেই তফাৎটাই নিয়ে আসে ক্যাপচা কি করে? তাহলে মানুষ এবং রোবট এটার মধ্যে পার্থক্য নির্ণয় করে, যে আসলে যে লগ ইন করতেছে সে কি একজন মানুষ না সে একজন রোবট। তাহলে নিরাপত্তা বিষয়ক ধারণার মধ্যে ক্যাপচা চলে আসছে। যদি আমরা একটু প্রথম থেকে এটাকে আবার একটু রিভিউ করি, যে অষ্টম শ্রেণীর আইসিটি 3য় অধ্যায় নিরাপত্তা বিষয়ক ধারণা, প্রত্যেকটা ইকুইপমেন্ট নিরাপত্তা প্রয়োজন। আমরা প্রথমে শুরু করছিলাম নিরাপত্তা সেফটি নিয়ে। সেফটি প্রত্যেকটা কাজের প্রয়োজন। একইভাবে ইলেকট্রনিক্স পণ্য, আইসিটি প্রত্যেকটা ডিভাইসের সেফটি প্রয়োজন। আর আইসিটি পণ্যগুলা কি, আইসিটি পণ্য কোন ক্ষেত্রে কাজে লাগে, কি জন্য কাজে লাগে, আমরা যদি এখনকার সময়ে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে যে বিশ্বায়ন, গ্লোবাল ভিলেজ। কারণ আমরা ভার্চুয়ালি সমস্ত কিছু কার্যক্রম করি, কোনো কিছু উদ্বোধন করি, কোনো মিটিং, কোনো কিছুর একটা আলোচনা সভা, শিক্ষার্থীদের ক্লাস করানো, সমস্ত কিছু ভার্চুয়ালি চলে আসছে। এই জন্য বলতেছে গ্লোবাল ভিলেজের ক্ষেত্রে আইসিটিতে যেমন ছিল যোগাযোগ, বাসস্থান, শিক্ষা, ব্যবসা বাণিজ্য, চিকিৎসা, গবেষণা, এই সমস্ত কিছুতে আইসিটি চলে আসছে। এরপরে আমরা জানতেছিলাম যে এই আইসিটি ইকুইপমেন্টগুলা নিরাপত্তা দিতে গেলে যেমন একটা চলে আসছে ক্যাপচা। এই ক্যাপচাটা কিভাবে আমরা কাজ করব, যেটা মানুষ আর রোবটের মধ্যে তাৎক্ষণিক একটা কি করে বিঘ্নতা ঘটায় দেয়, যে এটা কি আসলে মানুষ নাকি রোবট। এরকম প্রত্যেকটা ডিভাইসের মধ্যে সংযোগ ঘটাতে গেলে সার্চ দেওয়ার পরে সেই একটা যে নিরাপত্তা বিষয়ক ধারণাটাকে নিয়ে এসে একে অপরের মধ্যে যে পরিস্থিতির বিষয়টা এটাকে এলোমেলো করে দেয়। যদি সে মানুষ হয় তাহলে সে ক্যাপচা দিয়ে গুগলে ঢুকে সে কাজ করতে পারবে, কিন্তু রোবট হলে সে কাজ করতে পারবে না। আমরা জানছিলাম যে হ্যাকিং কিভাবে কাজ করে, কিভাবে একটা কম্পিউটার আর একটা কম্পিউটারকে
আয়ত্তে নিয়ে নেয়, রোবটের দ্বারা কিভাবে ফিঙ্গারপ্রিন্ট থেকে সমস্ত কিছু নিজের আয়ত্তে নিয়ে নেয়, এই সমস্ত কিছু আসলে হ্যাকিংয়ের মধ্যে। তাহলে আমরা যদি একটু সামনের দিকে আগাতে চাই, তাহলে আমরা পরবর্তীতে জানবো হইতেছে সফটওয়্যারটা কি। সফটওয়্যারটা কিছু ধরনের সফটওয়্যার আছে, ক্ষতিকর সফটওয়্যার। এই সফটওয়্যারের জন্য জানতে হবে যে আমাদের প্রোগ্রাম কি, তারপরে সফটওয়্যারের প্রকারভেদ, এই সমস্ত কিছু নিয়ে সামনের ক্লাসে আবার আমরা আসতেছি। সেই পর্যন্ত সবাই